তামিম ইকবাল খান শেষ পর্যন্ত তার রিটায়ারমেন্টের একদম ফুল স্টপটা সে করে দিল এবং যেটা নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছিল সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার কামব্যাক করতে পারে যেহেতু একটা দারুণ একটা সিনারিও তৈরি হয়েছিল। গভর্নমেন্ট চেঞ্জ হলো, দেন আগের বোর্ড চেঞ্জ হলো, তার সাথে কোচ চেঞ্জ হলো। মোটামুটি তার সাথে যেসব অন্যায় হয়েছে, যা যা হওয়ার কথা ছিল না, যেগুলো হয়েছিল, তার প্রেক্ষাপটে যারা দায়ী ছিল বা যাদেরকে দায়ী করা হচ্ছিল তারা মোটামুটি সবাই চলে গেছে। সো এখান থেকে ধরাই হচ্ছিল তামিম হয়তো বা ব্যাক করবে। কিন্তু লাস্ট যখন নির্বাচকদের সাথে সে বসলো, বসার পরে 2 দিনের মধ্যে জানানোর কথা ছিল এবং 2 দিন পরেই সে স্ট্যাটাস দিয়ে বলল যে সে আর কন্টিনিউ করছে না। অবভিয়াসলি এটা একটা, অবশ্যই এটা তার নিজের ডিসিশন এবং এটাকে আপনার রেসপেক্ট করতে হবে, কারণ একটা প্লেয়ারের আলটিমেটলি কলটা তারই থাকে, সে খেলবে কি খেলবে না। সেটা আপনার ভালো লাগুক আর না লাগুক, সেটা আলটিমেটলি প্লেয়ারেরই কল। সো এদিক থেকে তামিমের এই ডিসিশনটা অ্যাবসলিউটলি ফাইন। এখানে আমি যদি তার এই অবসরে যাওয়ার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার ব্যাপারটাকে আমার পয়েন্ট অফ ভিউতে বলতে চাই, আমি বলবো সে তার আলটিমেটলি সেলফ রেসপেক্টের যে ব্যাপারটা সেটাকে ধরে রেখেছে। আপনার লাইফে অনেক ধরনের অপরচুনিটি আসবে, এখন সব অপরচুনিটি আপনি নেবেন কিনা সেটাও আপনি চিন্তা করতে হবে। যখন তার হাতে 2টা অপশন চলে আসছে, আমি কি সেলফ রেসপেক্টটা দেখবো নাকি আমি অপরচুনিটিটা নিব, কোনটার দিকে যাব, সে জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে সে প্রাধান্য দিয়েছে সেলফ রেসপেক্টটাকে। কারণ আলটিমেটলি দেখেন, তাকে যখন বাদ দেওয়া হয়েছিল তখন কিন্তু ক্রিকেটীয় কোনো কারণে বাদ দেওয়া হয়নি, এটা আমরা মোটামুটি সবাই জানি। এবং তার সাথে যেসব ঘটনা হয়েছে সেটাও বাংলাদেশের ইতিহাসে আমি অনেক দিন ধরে যেহেতু বাংলাদেশের ক্রিকেটটা ফলো করছি, প্রায় 20 ইয়ার্সের উপরে, 22 ইয়ার্সের উপরে। সো সেই জায়গা থেকে আমি বলতে পারি বাংলাদেশের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনাই ছিল। বিশেষ করে এই ধরনের একজন দুজন বাংলাদেশের বেস্ট প্লেয়ার, ইতিহাসের অন্যতম বেস্ট প্লেয়ারকে নিয়ে যখন তারা নিজেদের মধ্যে এই ধরনের জিনিস করতেছিল এবং বোর্ড সেটাকে সাপোর্ট দিয়ে এবং এটাকে মিসইউজ করে একজন প্লেয়ারকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিল, ফার্স্টে ক্যাপ্টেন্সি থেকে, দেন ওয়ার্ল্ড কাপ থেকে। সো এটা আলটিমেটলি কখনোই কেউ এটাকে পজিটিভভাবে দেখার সুযোগ নেই। এখন সেটার পরবর্তীতে যতগুলো ঘটনা হয়েছে সেখানে আলটিমেটলি আপনি তামিমের যতই দোষ দেন, আমার কাছে মনে হয় না এটা আসলে, আপনি যদি অ্যাজ এ হিউম্যান বিইং চিন্তা করে দেখেন, তামিমের দোষটা আপনার কাছে চোখে পড়ার কথা না। আমার কাছে পড়ে না। তার অন্যতম কারণ হচ্ছে দেখেন, বরঞ্চ তামিম যে ধরনের বিহেভিয়ার সে এর পরে করেছে, সে কিন্তু কখনোই মুখে এখন পর্যন্ত নাম নিয়ে বলে নাই যে স্পেসিফিক এই মানুষটার জন্য আমি ওয়ার্ল্ড কাপে যেতে পারি নাই বা আমি ক্যাপ্টেন্সি ছেড়েছি বা আমার সাথে এগুলো হয়েছে। সে নাম ধরে কিন্তু বলে নাই। এবং পরবর্তীতে সাকিবকে নিয়ে যখন সে কমেন্ট্রি করতেছিল বা তাকে নিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল, সে কিন্তু একবারও নেগেটিভ কোনো কথা বলে নাই যেটা সাকিব করেছিল। সো সেই জায়গা থেকে আপনি 2 পক্ষে যেতে পারেন। বাট আমার কাছে মনে হয়েছে বা আমার এথিক্স বলতেছে আল্টিমেটলি তামিম অ্যাবসোলিউটলি রাইট। বাট এখন যে জিনিসটা চলতেছে, অনেকেই তামিমকে হয়তোবা বলতেছে তামিম কি করেছে বা খুব একটা তামিমের যে ধরনের রেকর্ড আছে সেগুলো স্বীকার করতে যাচ্ছে না। আল্টিমেটলি দেখেন, আপনি স্বীকার করবেন কি করবেন না বা আপনি কি চিন্তাভাবনা করতেছেন সেটা এখন তো আপনার ব্যাপার। সেটা কয়জন মানুষ কাউন্ট করতেছে বা আসলে ওয়ার্ল্ডে মানুষজন সেটা কাউন্ট করতেছে কিনা সেটাই হচ্ছে বড় কথা। যেমন আমি যখন তামিম ইকবালের রিটায়ারমেন্টের পরে বেশ কিছু ইন্টারন্যাশনাল পেজে, ক্রিকেট পেজে গেলাম, সেখানে আমি কমেন্ট দেখলাম অনেক ভারতীয় বা শ্রীলঙ্কান আ নাগরিকরা তারা কমেন্ট করতেছিল তামিমকে নিয়ে, খুবই পজিটিভ কমেন্ট। এখন আপনি তাকে দেখতে পারেন না, অনেক ধরনের কথাই বলতে পারেন। কিন্তু তামিমের যে রেকর্ডগুলো আছে সেগুলো কি মিথ্যা? অবভিয়াসলি না। এবং যারা আমরা অনেক পুরাতন সময় থেকে খেলা দেখে আসতেছি, তারা জানে যে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এরা বাংলাদেশের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, মাশরাফি ইনক্লুডিং। যদিও আমি যদি একটু আলাদা করে বলি, তামিম সাকিবের ব্যাপারটা হচ্ছে বা মাশরাফির ব্যাপারটা হচ্ছে, মাশরাফি, তামিম, মাশরাফির আগেও নাম ছিল। বাট মাশরাফির সবথেকে বড় নামটা হয়েছে যখন সে ক্যাপ্টেন ছিল। আগে পেসার হিসেবে খুব ভালো তার একটা নাম ছিল। পুরো ওয়ার্ল্ডেই ভালো একটা নাম ছিল। ওই সময়টাতে আশরাফুলেরও অনেক বড় নাম ছিল।
তাদের পরে আল্টিমেটলি এসেছে তামিম ইকবাল। তামিম ইকবালের নামটা তামিম ইকবাল এমনভাবে ছড়িয়েছে, তখন আল্টিমেটলি মাশরাফি, আশরাফুল এদেরকে ছাড়িয়ে চলে গেছে। তখন তামিমের কে দিয়েই বাংলাদেশের মানুষকে চিনতো বা বাংলাদেশের ক্রিকেটটা চিনতো। এরপরে সাকিবের ক্ষেত্রেও সাকিবও আসলো। সাকিব তখন থেকে তামিম সাকিব 2011 বিশ্বকাপের সময় যখন তামিম সাকিব একসাথে খেলতেছিল, মোটামুটি তখনই 2010-11 এই সময়টাতে তামিম সাকিবের উপরেই সবকিছু নির্ভর করতেছিল। দেন আস্তে আস্তে মুশফিক, রিয়াদ, তারাশও এক হলো এবং মাশরাফির ক্যাপ্টেন্সির আন্ডারে যখন পঞ্চপাণ্ডব জিনিসটা সৃষ্টি হলো, তারা অনেক কিছুই আমাদেরকে উপহার দিয়েছে, আবার অনেক কিছু দিতে পারেনি। এখন দেখেন, অনেকে হয়তোবা কথা বলবে বাংলাদেশের এই পঞ্চপাণ্ডব এখনো ট্রফি দিতে পারে নাই বা অনেক কিছু করতে পারে নাই। দেখেন, আমরা যে পরিস্থিতিতে ক্রিকেটটা দেখে আসছি, যে অনেক দিন পর পর একটা ম্যাচ জিতবে বা একটা 6 মারবে, সেই পরিস্থিতি থেকে আসলে মানে ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ ডেভেলপ করে বাংলাদেশের ক্রিকেট আজকে এই জায়গায়। সো আমরা যখন এই স্ট্রাগলগুলো দেখে দেখে বড় হইছি, আমাদের কাছে আসলে আপনাদের মতো এই ধরনের দিবাস্বপ্ন থাকে না যে আমরা একদিন ইন্ডিয়ার মতো কাপ জিতে ফেলবো বা অস্ট্রেলিয়ার মতো কাপ জিতে ফেলবো, কারণ আমরা জানি আমাদের লিমিটেশনটা কোথায়। এখানে আমি বলতে তাদেরকে বুঝাচ্ছি যারা আমরা অনেক দিন ধরে গত 20, 25, 30 বছর ধরে ক্রিকেটটা ফলো করতেছি বা তার থেকেও বেশি সময় ধরে ক্রিকেটটা ফলো করতেছি, বাংলাদেশের ক্রিকেটটা। আমরা জানি বাংলাদেশের ক্রিকেট কতটা স্ট্রাগল করে উপরে এসেছে বা এই পর্যায়ে এসেছে। সেই জায়গা থেকে তামিম, সাকিব, রিয়াদ, মুশফিক, মাশরাফি বা তারও আগে যারা ছিল রফিক, বাশার, যারাই ছিলেন, তারা বাংলাদেশকে এখন পর্যন্ত যে জায়গায় নিয়ে এসেছে সেখানে আপনি আক্ষেপ করতে পারেন, কিন্তু এটার জন্য আসলে আপনি এটা বলতে পারেন না যে একটা ট্রফি নেই, কি করলো তারা। বরঞ্চ বাংলাদেশের ক্রিকেট এই পর্যায়ে তারা যতটুকু নিয়ে এসেছে, পরবর্তী প্রজন্মের দায়িত্ব হচ্ছে এই পর্যায় থেকে ট্রফি পর্যন্ত নিয়ে যাওয়া। সো এটাই কিন্তু ডে বাই ডে এটা হয়। আপনি একটা বিল্ডিং করতে গেলে আপনি কিন্তু এক লাফে কিন্তু 5 তলা করে ফেলবেন না। আপনাকে প্রথম 1 তালা করতে হয়, 2 তালা করতে হয়, 3 তালা করতে হয়, মানে ধাপে ধাপে আগাতে হয়। আপনি সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু আপনাকে সেম ভাবে 1 বাই 1 করে উঠতে হবে। আপনি ইভেন লিফটে উঠলেও আপনার আল্টিমেটলি 1 বাই 1 করেই উঠতে হবে। সো এটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের ক্রিকেটও এভাবে ডে বাই ডে সামনে এখন পর্যন্ত যতটুকু এসেছে, এভাবে এসেছে। সো এই জায়গা থেকে আপনার এটা অস্বীকার করার কোনো ধরনের স্কোপ নাই যে আপনি যে এই পঞ্চপাণ্ডবের কোনো ধরনের অবদান নাই বা তারা ট্রফি এনে দিতে পারে নাই কেন? সেটা আমাদের আক্ষেপ আছে যে তারা ট্রফি এনে দিতে পারে নাই। বাট আমার কাছে মনে হয় সেটা নিয়ে আসলে বেশি কথা বলার কিছু নেই। এবং তামিম ইস্যুতে যে ব্যাপারটা, তামিমকে নিয়ে আসলে অনেকে অনেক ধরনের কথা বলবে। বাট তামিম তার গত ২ বছরে যেসব তার সাথে হয়েছে বা সে যেখানে, যেখানে তার শুরু থেকে এখন পর্যন্ত যে কথাটা সে বজায় রেখেছে সেটা খুব ইম্পোর্টেন্ট। এই যে আমি একটু আগেও দেখলাম তাহিদ একটা স্ট্যাটাস দিল যে এখানে আপনি নিজের ব্যক্তিত্বর যে ব্যাপারটা এখানে দেখিয়েছেন সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আসলেই দেখেন, তামিম ইকবালকে কিন্তু বোর্ড থেকে বিসিবি কিন্তু তাকে অ্যাপ্রোচ করেছে খেলার জন্য। নির্বাচক মণ্ডলী চেয়েছিল সে যখন খেলে, সে জায়গা থেকে সে যখন আর আসলো না, তার অন্যতম কারণটা কি? সে চিন্তা করলো না আমার সাথে যে জিনিসটা হয়েছে বা আমি হঠাৎ করে ৩ ম্যাচের জন্য কেন খেলতে যাব? আমরা অবশ্যই চাচ্ছিলাম সে খেলুক। কিন্তু সে হয়তোবা এভাবে চিন্তা করেছে আমি ৩ ম্যাচ কেন খেলতে যাব? তার থেকে বলল যে প্লেয়ারটা আসলে অনেকদিন ধরে খেলতেছে, সেই ৩টা ম্যাচ খেলুক। তার মানে কাউকে সে নিরাশ করতে চায়নি। আমার কাছে এটা নিয়ে কোনো ধরনের আক্ষেপ নেই বা এটা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। এবং যা হয়েছে আসলে তামিমের সাথে, সবথেকে আমার বড় কথা হচ্ছে তামিমের সাথে যা হয়েছে সেটা হওয়া একেবারে উচিত হয়নি। তো সেই জায়গা থেকে আসলে তামিমেরও অনেক কিছু ভুল আছে। নাই একেবারে সেটা না। তার ফিটনেস ইস্যু নিয়ে প্রচুর কথা বলেছি। তার বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে বা সে আম এই যে খেলবে কি খেলবে না এই দোটানায় থাকা নিয়ে, যদিও এটা আসলে মিডিয়ারও সৃষ্টি অনেকটা, আর যতটা না তামিমের সৃষ্টি। বাট অনেক কারণে তামিমের উপরে অসন্তোষ হয়েছি। বাট আমার কাছে মনে হয়েছে এই অসন্তোষটা আসলে তার উপরে যেটা হয়েছে সেটার তুলনায় খুবই নিতান্ত। কারণ দেখেন, একটা প্লেয়ারের শেষ ওয়ার্ল্ড কাপ আপনি তাকে খেলতে দিচ্ছেন না জোর করে, পলিটিক্স করে, যেটা অবভিয়াসলি একটা খারাপ জিনিস। তো আপনি যখন এই জিনিসটা বুঝতে পারতেছেন, তখন তার এই ছোট ছোট ভুলগুলো সেগুলো আপনাকে অ্যাভয়েড করে যেতেই হবে। এবং আমার কাছেও আলটিমেটলি এটাই মনে হয়েছে। বাট আলটিমেটলি তামিম ইকবালের অধ্যায় শেষ। ইন ফিউচার সে আসলে কোন
ক্যারিয়ারে যায় সেটা দেখার বিষয়। সে কমেন্ট্রিতে যায় নাকি সে বোর্ডে আসে। আমার কাছে মনে হয় ২ টা প্লেসই তার জন্য ভালো হবে। সে যেটা পিক করে। বোর্ডে আসলেও তার কাজ করার অনেক সুযোগ আছে। বাংলাদেশের ক্রিকেটে কাজ করার অনেক সুযোগ এই প্লেসে যেই আসে, সেটা তামিম, মুশফিক, সাকিব, রিয়াদ, মাশরাফি যেই আসুক তাদের কাজ করার অনেক সুযোগ আছে। দেওয়ার মতো অনেক কিছু আছে। সো একটা মাত্র অধ্যায় শেষ হলো। নেক্সট অধ্যায়ের জন্য আমরা অলরেডি বসে আছি। দেখা যাক সে তার নেক্সট অধ্যায় বা নেক্সট ক্যারিয়ারটা কিভাবে সাজায়। অ্যান্ড অবভিয়াসলি এখানে বর্তমানে অ্যাজ এ ফ্যান বলতে হবে আক্ষেপ করা ছাড়া কিছু নেই। বাট এটা নিয়ে তামিমকে দোষারোপ করার কিছু নেই। অবভিয়াসলি তামিম ইকবালের ক্ষেত্রে তার নিজের মন যেটা সায় দিয়েছে সে সেটাতে এগিয়েছে এবং সেটাই পিক করেছে। বাট তামিম ইকবাল বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার, বেস্ট ব্যাটসম্যান অনেক ক্ষেত্রেই তর্ক বিতর্কের খাতিরে বলা যায়, কারণ হচ্ছে মুশফিকের সাথে তার খুব ভালো একটা ক্লোজ। বাট যত রেকর্ড আছে সেগুলো দেখলে তাকে আপনার বলতেই হবে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যানই বলতে হবে, নট অনলি শুধু ওপেনার। কারণ এমন অনেক রেকর্ড আছে যেগুলোতে আপনি তামিম ইকবালের নাম পাবেন। দ্রুততম ৪,০০০ রান থেকে শুরু করে ১৫,০০০ রান পর্যন্ত সব প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সবগুলোতে তামিম ইকবালের নাম। বেশি সেঞ্চুরিতে তামিম ইকবালের নাম। সর্বোচ্চ রান তামিম ইকবালের নাম। সো এরকম অনেকগুলো রেকর্ডই আছে। সো এই ক্ষেত্রে আপনার এটা অস্বীকার করার কোনো ধরনের অপশন নেই যে তামিম ইকবালের স্কিল নিয়ে বা তার ব্যাটিং নিয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এই ধরনের কথাবার্তায় যদি আপনি অস্বীকার করতে চান, সেটা আসলে নিতান্তই আমার কাছে মনে হবে মূর্খতার পর্যায়ে চলে যায়। কারণ সে এত বছর ধরে ১৮ বছর ধরে খেলছে। অবভিয়াসলি ভালো একটা সাপোর্টই দিয়েছে এবং বর্ণিল একটা ক্যারিয়ার ছিল তার। তার জন্য বেস্ট উইশেস, তার নেক্সট ক্যারিয়ারের জন্য, ফিউচারের জন্য বেস্ট অফ লাক। অ্যান্ড আপনার মতে তামিমের আসলে কি করা উচিত ছিল, বা আপনি আপনার পয়েন্ট অফ ভিউতে আপনি তামিমকে কীভাবে মার্ক করবেন অবভিয়াসলি কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।